শুভ সকাল। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বে নারীর সংগ্রাম, সাফল্য এবং অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইশরাত জাহান উর্মি। একবিংশ শতাব্দীতে এসেও আমরা যখন দেখি শিক্ষা, কর্মস্থল কিংবা সম্পত্তিতে নারীর সমঅধিকার নিয়ে প্রশ্ন উঠছে, তখন আদতে নারীর অধিকার কতটা প্রতিষ্ঠা হলো? কেন আজও লিঙ্গ বৈষম্য আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে? কিভাবে আইন আর মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আমরা সমতাপূর্ণ সমাজ করতে পারি? এসব নিয়েই আমাদের নারী দিবসের বিশেষ আয়োজন, বিএনপিএস নারীর ভাবনার আলোচনার বিষয় নারীর সমঅধিকার, বৈষম্য নিরসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় করণীয়। আজ আমাদের সাথে আলোচনার স্টুডিওতে আছেন বিএনপির সহ সরবরাহ বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মণি, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর সালমা আক্তার এবং আছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপপরিচালক নাসরিন বেগম। আপনাদের তিনজনকেই আমার পক্ষ থেকে নারী দিবসের শুভেচ্ছা। এবার যে প্রতিপাদ্যটা, আমি আসলে প্রথমেই নাসরিন আপা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রতিপাদ্যটা আমার কাছে মনে হচ্ছে যে একটার সাথে আরেকটা যুক্ত, বেশ কয়েকটা বিষয় এবং খানিকটা কি বলবো, ক্লামসি, অনেকগুলো বিষয় একসাথে এসছে। তার মধ্যে গিফট টু গেইন বলা হচ্ছে এবং ভাগাভাগি করে নেওয়া আর কথা বলা হচ্ছে যে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে প্রতিপাদ্য, এটা নিয়ে যদি আপনি একটু বলেন, কারণ আমরা যে একটা মিসোজিনিস্ট একটা সমাজে দাঁড়িয়ে আছি, সেখানে আসলে কতখানি এই ভাগাভাগির প্রবণতা, আদৌ ভাগাভাগি পুরুষ করবে কিনা, সেই বিষয়টা যদি একটু, প্রতিপাদ্যটা নিয়ে আমি জানতে চাই আপনার কাছে। সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নারী দিবসের যে প্রতিপাদ্যের বিষয়টা, সেখানে স্পষ্টভাবেই ইউএনের যে প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে হিউম্যান রাইটস, জাস্টিস অ্যান্ড সোশ্যাল অ্যাকশন ফর অল উইমেন অ্যান্ড গার্লস। মানে বাংলাতেই যদি বলি, কেউ বাদ যাবে না, সকল নারী এবং সকল কন্যা শিশু, সব মেয়েদের জন্য তার সমতা, তার অধিকার এবং তার ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। এবং এই কাজ করাটাই হচ্ছে ভাগাভাগির যে কাজটা, সেই হিস্সাটা, সেই ন্যায্যতাটা বুঝিয়ে নেওয়ার প্রত্যয় নিয়েই কিন্তু এবারের প্রতিপাদ্য বিষয়। আমরা জানি আজকের দিনটা আসলে একটা ঐতিহাসিক দিন। এটা আসলে উদযাপনের বিষয় বা আলোচনা এতটুকুর মধ্যে সীমাবদ্ধতা না। আজকের দিনটা আসলে অঙ্গীকার করার, কাজ করার, এগিয়ে যাওয়ার, কতটুকু করতে পেরেছি, সামনে কতটুকু এগিয়ে যাব, ওই জায়গাটায় যে বিষয়টা হচ্ছে আমি ন্যায্যতার জন্য আইনগত বিষয়গুলোতে সমতা চাই, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব জায়গায় সমতা চাই, ন্যায্যতা চাই। এই ন্যায্যতা চাওয়ার যে বিষয়টা, সেই জায়গাটা থেকে বারবার বলা হচ্ছে যে পলিসি হচ্ছে, আইনগত অনেক জায়গায় আমরা এগিয়েছি, কিন্তু অনেক পলিসি, অনেক আইন, অনেক নীতিমালা হওয়া সত্ত্বেও এগুলোর প্রয়োগ যেন নাই। কোথায় যেন আমরা পদক্ষেপ নিচ্ছি না, অ্যাকশনটা কোথায় জানি নাই। সব কিছু আলোচনায়, সব কিছু বই খাতায়, সবকিছু পলিসিতে, সবকিছু কিতাবি, আছে কিন্তু কোথাও যেন নাই। বারবার একই প্রশ্ন, সবাই বলে তোমরা তো অনেক দিন যাবত কাজ করতেছো, একই বিষয় তোমরা বলতেছো, একইভাবেই চলছো, এটা কি? কিন্তু তারপরে বলবো আমাদের কাজ কিন্তু শেষ নাই, কারণ আমরা যে জায়গাটা নিয়ে কাজ করছি, সবার সমান অধিকার আদায়ের জন্য কাজ করছি। সালমা আক্তার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যেই প্রতিপাদ্যটা আমরা শুনলাম, ভাগাভাগি করে নেওয়া বা ন্যায্যতা, এবং সব নারীর জন্য, সব গার্লসের জন্য বলা হচ্ছে, এটা আসলে কতখানি সামঞ্জস্যপূর্ণ? বা যেটি বলছিলেন নাসরিন আপা, যে এটা আসলে এতদিন ধরে আমরা একই কথা যেন বারবার বলছি, কোনো নতুনত্ব নাই, এত বছর ধরে একই কথা বলেই যাচ্ছি, কতখানি সামঞ্জস্যপূর্ণ আপনি মনে করেন যে এই প্রতিপাদ্যটি? আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, সমাজতাত্ত্বিক এবং জেন্ডার বিশেষজ্ঞরা যেভাবে দেখেছেন, প্রথমে কিন্তু দেখা হয়েছে নারীদেরকে ডেভেলপমেন্টের গ্রহীতা হিসেবে। ডেভেলপমেন্ট, কান্ট্রি, সোসাইটি কন্ট্রিবিউট করছে নারীকে 70 দশকে শুরু পর্যন্ত। পরবর্তীতে কিন্তু ইউএন উইমেন্স টিকেট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সেমিনারগুলো এটাকে অ্যাকনলেজ করতে বাধ্য করেছেন যে নারীরা কিন্তু গ্রহীতা না, নারীরা সমানভাবে কন্ট্রিবিউট করে, এমনকি কখনো কখনো অনেক বেশি করে। তো সেটাকে আমরা সমাজ আসলে অ্যাকনলেজ করি না এবং রিওয়ার্ড তো করি না। তো আমার কাছে মনে হয় আপনি যেই জায়গাটা বলেছেন, যদি আমরা দেখতে চাই যে আমরা কোথায় আছি এবং যেখানে পৌঁছাতে
চেয়েছিলাম সেখানে পৌঁছাতে পেরেছি কিনা। কিছু কিছু বিষয় আমি বলবো পেরেছি, যেখানে যদি একটু মেজারেবল কোনো ইন্ডিকেটরে আমরা যাই, এডুকেশন, জব মার্কেট, যেটাকে অ্যাপারেন্টলি খুব কোয়ান্টিফাই করা যায়, সেখানে হয়তো এগিয়েছি। কিন্তু যদি আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে দেখি, আমার কাছে মনে হয় যে আমাদের আরও অনেক দূর যেতে হবে। শুধুমাত্র একটা দিবসে এই প্রতিপাদ্যটাকে উদযাপন করার থেকে প্রতিদিন উদযাপন করতে হবে। এবং এটার মধ্যে তো অনেক ডিলেমাও আছে। আমরা বলছি নারীর ক্ষমতায়ন, কিন্তু আসলে সেই ক্ষমতায়নের একদম কাছাকাছি গিয়ে কতখানি আমরা অনেক সময় আটকে যাচ্ছি বা একটা ফ্রেমিংয়ে বন্দী হয়ে যাচ্ছি। ক্ষমতায়নে যেটা শুরু করেছিলাম, যে কিছু হচ্ছে খুব স্ট্রাকচারাল চেঞ্জ, কিছু হচ্ছে লিগ্যাল চেঞ্জ, এগুলো কিন্তু করাই যায়। কিন্তু যে জায়গাটা করা যায় না সেটা হচ্ছে মাইন্ডসেট। আমাদের দৃষ্টিভঙ্গিটাই যদি না পাল্টায়, কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু অনেকগুলো ক্ষেত্রেই উইমেন ইন্ডিকেটার্সগুলোতে, ডেভেলপমেন্ট ফোরামে যে ইন্ডিকেটার্সগুলো আছে সেখানে কিন্তু বেশ ভালো অবস্থানে আছে বিশ্বব্যাপী। রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ 8ম অবস্থানে আছে। কিন্তু একই সাথে খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি নারী নির্যাতনের দিক থেকেও বাংলাদেশ অনেক বেশি লিডিং পজিশনে আছে, যেটা একেবারেই এক্সপেক্টেড না। চাইল্ড ম্যারেজ, তো এই দুটো জায়গায় যখন আমরা আটকে থাকি, নারী শিক্ষা, অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের পরেও, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভাবতেই হবে যে আমরা আসলে রাইট ট্র্যাকে আছি কিনা, ভুলটা কোথায়। নীলুফা আপা, আপনার কাছে প্রশ্ন, একদম যেহেতু তাজা তাজা ইলেকশনটা হয়ে গেছে, এবার ইলেকশনে আমরা দেখলাম, ইলেকশনের আগেও আপনার সাথে আমার কথা হয়েছে, এবং সেই একই বিষয়, মানে 5% সুপারিশ করলো সেই নারীর মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, সেই পর্যন্তও গেল না। এবং তারপরে মনোনয়ন, নারীদেরকে সরাসরি নির্বাচনে মনোনয়ন তো দেয়াই হলো না, এবং এত স্বল্প সংখ্যক নারী এই প্রথমবারের মতো বোধ হয় আসলো। আপনি দীর্ঘদিন মাঠের রাজনীতি করেছেন, আজকের দিনে দাঁড়িয়ে এই যে আন্তর্জাতিক নারী দিবসে আমরা বলছি যে সমতা, ন্যায্যতা, আপনার কাছেও একই প্রশ্ন। আপনি কি মনে করেন যে আসলেই এই প্রতিপাদ্য নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এইটা আসলে নারীর ক্ষমতায়ন কিংবা সমতা, কি বলেছে এবার, গিফট টু গেইন। এই যে গিফট টু গেইন, এই জিনিসগুলো না অনেকটা আমার কাছে কাগজে মনে হয়। নারী এগিয়েছে, অস্বীকার করার কিছু নাই, বিশ্বে এগিয়েছে, বাংলাদেশেও এগিয়েছে। বাংলাদেশে 55 বছর প্রায় এই দেশের বয়স, সেই হিসেবে একজন বাবা যতটা নারী বান্ধব হতে পেরেছে, একজন রাজনৈতিক নেতা ততটা নারী বান্ধব হতে পারে নাই। যে দেশে একজন রাজনৈতিক নেতা নারী বান্ধব হয় না, সে দেশে নারী সত্যিকার অর্থে এগোয় না। কারণ আমরা যেখানেই বলি না কেন, যেটাই বলি না কেন, আমাদের মাইন্ডসেট, আমাদের মানসিকতা, এই জায়গাটায় আমরা অনেক পিছিয়ে আছি, এবং এই জায়গাটা নিয়ন্ত্রণ করে অনেকটা রাজনীতি থেকে। তো সেই জায়গাটায় যখন নারী পিছিয়ে থাকবে, যেমন আপনি যে কথাটা বললেন যে এইবারে সবচেয়ে পেছানো, এইবারে সবচেয়ে পেছানোটা এমন যে কয়েকটাও নারী এসেছে, তারা কিন্তু পারিবারিক লিগেসি দুঃখজনকভাবে তারা পুরুষ কোটায়, আমি মাঝে মাঝে বলি পুরুষ কোটায় এসেছে। যেটা হচ্ছে যে পুরুষটা মন্ত্রী ছিল বা এমপি ছিল, সে কোনো না কোনোভাবে ইনভ্যালিড হয়ে গেছে, হয় মারা গেছে, না হয় সে অসুস্থ, না হয় সে মামলা মোকদ্দমায় জর্জরিত। ঠিক সেই জায়গায় সেই পুরুষের স্থলাভিষিক্ত অন্য কোনো অ্যাডাল্ট পুরুষ নাই, ওই জায়গাটা দখল করেছে। মানে আর যদি কোনো অ্যাডাল্ট পুরুষ থাকতো তাহলে হয়তো সেই জায়গাটা হতো না, না হওয়ার সম্ভাবনা 99%। তো সেই জায়গাটায় আমি অবশ্যই এইখানে নাম্বার দিতে রাজি না। এটাকে ওইভাবে কেউ যে বড় গদগদ হয়ে বলবে যে হ্যাঁ কোনো কোনো দল তো দেয়ই নাই, আমি তো তাও দিয়েছি, এই যে অনেকটা এরকম লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, এই যে শিশির বিন্দু মন্দের ভালো, এই মন্দের ভালোটা কিন্তু আরো খারাপ। আমি মনে করেন যে আমি একটা বড় পদ পেয়েছি, আমি খুব খুশি, পুলকিত, কিন্তু আমি যখন দেখি যে আমার বাসার কাজের মানুষটা আমার চেয়ে বড় পদ পেয়েছে, তখন কিন্তু আমার ওই পদটা ইনভ্যালিড। যে অযোগ্য মানুষটা আমার চেয়ে ভালো জায়গায় আছে, ভালো অবস্থানে আছে, এই ইনভ্যালিডের জায়গাটা আমরা সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে পূরণ করতে পারি, কিন্তু ভ্যালিডের জায়গাটা আমাদের এই যুগ যুগ ধরে কিন্তু পূরণ হচ্ছে না। আপনি যে ভাষায় কথা বলেন, কি শিক্ষিত ভাষায়, কি অশিক্ষিত ভাষায়,
কি ধনী ভাষায় কি গরিব ভাষায়, কি মধ্যবিত্ত ভাষায় কি নিম্নবিত্ত ভাষায়, সবখানেই কিন্তু নারী অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই লাঞ্ছিত বঞ্চিত এই জায়গাটায় এই নারী দিবস যখন আসে তখন কিছু আলাপ আলোচনা হয়, আপনারাও সরব হন। তারপরে 2-1 দিন পরে আমরা সুন্দর সুন্দর রং বেরঙের আপনার নারীর বিজয়ীর বেশের রং পরে আসি। হ্যাঁ, সেটারও দরকার আছে। ওই কথাটা মনে করা যে 1910 সালে যে জিনিসটা হয়েছিল আজ থেকে প্রায় 115-16 বছর, এই 116 বছরে কিন্তু আমাদের পৃথিবীটা অনেক দূরে গিয়েছে, বিজ্ঞান অনেক দূরে গিয়েছে, কিন্তু এই জায়গাটা কিন্তু এগোয় নাই ওইভাবে। এখনও নারী পুরুষের চেয়ে কম বেতনে কাজ করে, এখনও নারী পুরুষের মনোরঞ্জনে ব্যস্ত, এখনও নারী একই সমান কাজ করলেও নারী বাসায় গিয়ে নারীত্বকে বরণ করে নেয়। একইভাবে নারী সন্তানটাকে মানুষ করে। এই যে এই জায়গাগুলার আপনি দেখেন বেসিক কোনো চেঞ্জ নাই। বেসিক চেঞ্জ যতদিন পর্যন্ত আপনি না আনতে পারবেন ততদিন পর্যন্ত দেখা যাবে একজন শাশুড়ি তার ছেলের বউকে অত্যাচার করে, একজন ছেলের বউ যেদিন শাশুড়ি হয় সে তার ছেলের বউকে অত্যাচার করে, কিংবা 5টা নারী এক হলে একসাথে একটা আপনার উচ্চারণ একসাথে করতে পারে না কোরাসলি, কিন্তু 5টা পুরুষ কিন্তু একসাথে হলে 100টা পুরুষ। আমরা যেটা বলছি যে সিস্টারহুড কম, ব্রাদারহুড বেশি আছে। আমরা রাষ্ট্রীয় পারমিট প্রকাশ জাতি থেকে আমরা এমন একটা সময়ে আজকে এই মানে নারী দিবসে দাঁড়িয়ে আছি যখন মাত্র 2 দিন আগে 3 দিন আগে একটা বাচ্চাকে, মাত্র 6 বছর বা 8 বছরের একটা বাচ্চা ইরা, তাকে ধর্ষণের চেষ্টা করে গলা কেটে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এবং ধর্ষণের সংখ্যা তো সবসময় আমরা একটা ধর্ষণের ঘটনা যখন খুব হাইলাইটেড হয় তখন কিছু গণমাধ্যমে আসে, তার আগে একই রকম থাকে। তো তার মানে ধর্ষণের সংখ্যা সবসময় আছে বা ধর্ষণ সবসময় আছে। মানে প্রশ্ন হচ্ছে যে এমন একটা সময় দাঁড়িয়ে আমরা কথাটা বলছি, কি করা দরকার আসলে? শুধুমাত্র এই কাগজে আলোচনা, শুধু কোথাও গিয়ে মিছিল মিটিংয়ে দাঁড়িয়ে কথা বলা, নাকি আর কোনো কিছু করার আছে আসলে আমাদের? করার তো অবশ্যই আছে। আমরা যখন করার কথা বলি তখন শুধু একজনের কথা বলি, উইমেনের জায়গাটা কথা বলি, কিন্তু উইমেন মনি আপা সুন্দরভাবে আইডেন্টিফাই করলেন উইমেন কতভাবে পুরুষ এই সমাজে এবং এই কাঠামোর মাধ্যমে কিভাবে এই কাঠামোগত যে সহিংসতা সেটার মধ্যে প্রতিনিয়ত জন্মের পর থেকে মৃত্যু এবং মৃত্যুর পরেও আইডেন্টিটির জায়গাটা নিয়েও কিন্তু এবং এটা একটা দুষ্ট চক্র এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে এটা আমি একটু যদি চলছে। আমি করার যে জায়গাটা বলছি, উইমেনদের যে পাশাপাশি আসলে যে গ্রুপটা, কাউন্টার যে গ্রুপটা আছে, যাদের দ্বারা যাদেরকে সবসময় বলছি যে আমার এই জায়গাটা ওরা বাধা সৃষ্টি করছে, ওই গ্রুপটা যে পলিসিগুলো আমাকে বাধা সৃষ্টি করছে। নাসিয়া, আমি আপনাকে একটু প্রশ্নটা ধরিয়ে দেয়, আসলে আমার মনে হয় প্রশ্নটা ঠিক মতো আমার বলা উচিত। যেইভাবে অগ্রগতির কথা মনিয়াপাও বললেন, সালমাপাও বললেন যে কিছুটা এগিয়েছে, মনস্তাত্ত্বিক দিক দিয়ে আমরা পিছিয়েছি, যেটুকু এগিয়েছিলাম সেগুলোকে আপনি মনে করেন যে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো না কোনোভাবে? অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানি যে কোনো সংকট, যে কোনো পরিস্থিতি, যে কোনো সেটা মনুষ্যসৃষ্ট সংকট হোক অথবা প্রাকৃতিক সংকট হোক, যে কোনো পট পরিবর্তন, যে কোনো কিছুই দেশের ভেতরে বা বিশ্বে ঘটুক না কেন, তার প্রভাব কোনো না কোনোভাবে নারী এবং শিশুদের উপরে পড়ে। আমি সেটা বলবো যে যতটুকু আমরা এগিয়েছি, এই যে একটা সরকারের একটা প্রসেসের মধ্য দিয়ে আমরা পার করলাম, এই সময়টাতেও করোনা পরিস্থিতিতেও আমরা দেখেছি, মহামারীতেও দেখেছি, যখনই মহামারী হয়েছে এটার প্রভাব নারীদের উপরে, শিশুদের উপরে, মানে যে কোনো অস্বাভাবিক আচরণ হলে। কিন্তু এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা পার করলাম, এখানে যে বিষয়গুলো ঘটেছে, সবার প্রত্যাশা ছিল বৈষম্য বিরোধ দিয়ে একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা সমতার দিকে যাওয়ার জন্য আমরা সবাই যেহেতু একত্রবদ্ধ হয়ে একটা সরকার পরিবর্তন করেছি, একটু বোধহয় নারী, শিশু এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য সেটা একটু আরো বেশি এগিয়ে দিবে। কিন্তু দেখা গেছে যে এই পরিস্থিতিতে, এই রাজনৈতিক পট পরিবর্তনের পরিস্থিতিতে যতটুকুই এগিয়েছিল, ওই জায়গাটায় আসলে নারীর নেতৃত্বের যে জায়গাটা, ওই জায়গাটায় আসলে
প্রশ্নের মধ্যে সম্মুখীন যে নারী নেতৃত্বে আসবে কিনা, নারী ঘরের বাইরে আসবে কিনা, নারী অর্থনৈতিক কাজে আসবে কিনা। বিশেষ করে আমি অর্থনৈতিক জায়গা নিয়ে বলবো, কারণ নারী দিবসের সূচনাটাই হয়েছে আমি আবার নারীর ফিরবো, কর্মসংস্থানের একটা বিরতির জায়গা সময় থেকে। পৌঁছে গেছি। আমি মনি আপার কাছে এবং সালমা আপার কাছে ফিরবো বিরতির পরে। বিএনপিএস নারীর ভাবনায় নিচ্ছি একটা বিরতি, থাকুন আমাদের সাথে, ফিরছি বিরতির পর। আবারও নারী দিবসের বিশেষ আয়োজন বিএনপিএস নারীর ভাবনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান উর্মি। আমি সালমা আপা এবং মনি আপা দুজনের কাছে, সালমা আপার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে একটা কাঠামো টিকে থাকে, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম যে এমন একটা কাঠামো, যে কাঠামো নিয়ে আমরা বছরের পর বছর কথা বলছি এবং এখন এসে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে আসলে মনে হচ্ছে পেছন দিকে হাঁটছি। আপনি শিক্ষক হিসেবে বলতে পারবেন যে এই কাঠামোটা, ক্ষমতা কাঠামো টিকে থাকার পেছনের রহস্যটা কি? জেন্ডার বিশেষজ্ঞরা মনে করেন যে ক্ষমতা কাঠামোটি যেহেতু দীর্ঘকালীন একটি ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে, তো সেটা সে কারণেই টিকে আছে, এক্সিস্টেন্ট যে কারণে এতদিন ছিল পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিকতা, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো। তো আপারটা চমৎকার কথা বলেছে, যখন পুরুষরা কথা বলে তারা কিন্তু খুব ইউনিফর্মলি বলে, বিকজ তারা হাজার হাজার বছর ধরে এই আধিপত্যটা উপভোগ করেছে। নারীরা তখন খুব কোকোফোনিকভাবে বলে, কেননা তারা এক একজন এক এক জায়গায় এক এক অবস্থান থেকে এক এক ধরনের ডিপ্রাইভেশন থেকে কথা বলে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় একটা বড় সমস্যা হচ্ছে ইন্টারসেকশনালিটি ইস্যুটা নিয়ে আসে। একদিকে নারীদেরকে যেমন আমাদেরকে হোমোজেনিটি ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে, আবার নারীদের যে প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকেও স্পেসিফিক ক্রাইসিসগুলো আছে সেটাও দেখতে হবে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে সম্ভবত এরকম একটি ধারণা পুরুষতান্ত্রিক সমাজে পৌঁছেছে যে নারীর ক্ষমতায়ন মানে হচ্ছে পুরুষের ক্ষমতা কেড়ে নেওয়া। আমার কাছে মানে এটা একটা ভুল ধারণা। আসলে যে নারীর ক্ষমতায়ন মানে একটি সমাজের ক্ষমতায়ন, একটি পরিবারের ক্ষমতায়ন এবং একটি সমাজ কাঠামো সেই ক্ষেত্রে আরও বেশি আমি বলবো যে ন্যায্যতা, ন্যায় বিচারের উপর ভিত্তি করে হতে পারে। সম্ভবত প্রথমে যেহেতু নারীর আন্দোলনটা নিয়ে এসেছেন, এরকম একটি ভুল ধারণা পুরুষতান্ত্রিক সমাজে বা পুরুষদের মধ্যে পৌঁছে গেছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় কি অ্যাপ্রোচটা শুধুমাত্র নারীকে করলে হবে না, এই অ্যাপ্রোচটা আসলে পুরুষদেরকে করতে হবে। পুরুষরা যখন সহযাত্রী হবে, তারা যখন যেমন পরিবার থেকে, আমার বাবা আমার মাকে পড়িয়েছেন, তিনি স্কুলে থাকতে বিয়ে হয়েছিল তার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, আমার বোন করছেন, এর পুরোটা ক্রেডিট একটা বড় অংশই কিন্তু আমার বাবার। তাহলে যখন পরিবার থেকে শুরু হবে এই ডেমনস্ট্রেশনটা সোসাইটিতে আসবে যে একটি নারীর ক্ষমতায়ন মানে একটি পরিবারের ক্ষমতায়ন, তখন কিন্তু সমাজ কাঠামোর এই অংশটা বদলাবে। সমাজ কাঠামো খুবই একটা দীর্ঘকালীন স্থির প্রক্রিয়া, হঠাৎ করে বদলাবে না, ইট উইল টেক টাইম। মনি আপা, আপনার কাছে আমার প্রশ্ন কি, বারবার আসলে আপনার কাছে রাজনীতি নিয়েই প্রশ্ন আসবে, কারণ বলেছি আপনাকে যে মাত্রই ইলেকশনটা গেছে, আমাদের স্মৃতিতে এখনো আসলে নারীর যে পরিস্থিতি এবার আমরা দেখেছি, এটা একটা পীড়াদায়ক পরিস্থিতি ছিল, ফলে বারবার এই প্রশ্নটাই আসবে। কেমন ছিল এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের যে চিত্রটা, বা আমি যদি বলি যে ইশতেহারে নারীর জন্য কি ছিল দলগুলোর, সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনি অলরেডি বলেছেন যে পুরুষ কোটায় আসা নারী, কিন্তু তারপরেও আপনার পুরো পর্যবেক্ষণটা কি ছিল, কেমন ছিল? দেখেন, নারীর ক্ষমতায়ন মানে হচ্ছে একটা পরিবারের ক্ষমতায়ন। ওইখানে কিন্তু নারী আর নিজেকে সীমাবদ্ধ রাখে না নারীত্বে, কিন্তু পুরুষের ক্ষমতায়নের ভেতরে নারীকে ঢুকিয়ে দেওয়া ওইটাও কিন্তু পরিবারের ক্ষমতায়ন। কিন্তু অভ্যস্ততা হচ্ছে পুরুষের ক্ষমতায়নে ঢুকিয়ে দেওয়া নারী। সেই হিসেবে যদি আমি বিবেচনা করি, ইশতেহার বলেন যেটাই বলেন, আমার কাছে একটা জিনিস শুধু একটু ব্যতিক্রম লেগেছে, সেটা ছাড়া আর আমার কাছে অন্য কোনো অ্যাজ ইউজুয়ালি লেগেছে। ব্যতিক্রমটা হচ্ছে যে বিএনপি তার 31 দফা বলেন বা ইশতেহারে বলেন, এই কথাটা প্রচার করেছে, শুধু প্রচার করেই ক্ষান্ত হয় না, চালুও করছে। সেটা হলো যে নারীকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া। ফ্যামিলি কার্ড আগেও পেয়েছে, পরেও পাবে, এখনও পাচ্ছে, সেটা কথা না, কিন্তু স্পেশালি নারীর নামে এই কার্ডটা হওয়াতে হয় কি, একটা পুরুষের কাছে যে 2 টাকাই হোক 5 টাকাই হোক, উপরি টাকাটার কিন্তু একটা দাম থাকে আলাদা। তো ওই উপরি টাকাটা যখন পুরুষের হাতে যায়, তার হাতে ওই বিশেষ খরচের মধ্যে পড়ে যায়। হয়তো একটা ভালো খাবার কিনলো, হয়তো তার সিগারেট বিড়ির পিছনে চলে গেল, হয়তো বা সে বন্ধু বান্ধব নিয়ে উড়িয়ে ফেললো। কিন্তু নারী যেহেতু খুব সঞ্চয়ী, নারী এই জায়গাটা তাকে সম্মানিত মনে করবে। আমি একজন নারীর জায়গা থেকে বলছি যে, এবং ওই টাকাটা কিন্তু সংসারেই খরচ হবে, কিন্তু নারীর হাত দিয়ে খরচ হবে। এই যে নারীর হাত দিয়ে অভ্যস্ত হওয়াটা,
এই জায়গাটায় আমি খুব অন্তর্নিহিত কারণটা আমি সম্মান করছি এই জায়গাটা। আর এছাড়া যেটা যেমন ধরেন বাজেটে নারী খুবই কম, নারী ও শিশু বিষয়ক সবচেয়ে কম বাজেটের একটা মন্ত্রণালয়, এবং নারীকে যে অন্য যে জায়গাগুলো কৃষি খাতগুলোতে সেগুলো নারীকে মানে একটা চিপা চাপায় ঢুকিয়ে দেওয়া, ওই ধরনের আলাদা নারীর জন্য তেমন কিছু থাকে না। এটা আপনার সামগ্রিক সিস্টেমের মধ্যেই নাই। আপনি আমি কি কথা বলবো, এই সামগ্রিকতার বাইরে এই জায়গাটা, এই যে 50 লক্ষ নারী ভিজিএফ কার্ড বা এই ফ্যামিলি কার্ড, এইটা যত না টাকা তার চেয়ে অনেক বেশি সম্মানিত। ওই পরিবারটাকে কেন্দ্র করে পুরুষটাকে না দিয়ে, তার পুরুষ সন্তানকে না দিয়ে তাকে সম্মানিত করাটা, টাকাটা সংসারেই কাজে লাগবে, বাট তাকে সম্মানিত করাটা, তার হাতে 2টা পয়সা সঞ্চয় হয়। এটা গেল আপনার একটা নতুন, আপনার কাছে মনে হয়েছে যে নতুন দিক। আর সার্বিক চিত্র যদি আপনি বলেন, যদি আপনি ইতিমধ্যে বলেছেন তবু। আমি এক কথায় বলেছি এই কথাটা, আমি মনে করি আর সার্বিক দিকটা এখানে আমি সার্বিক দিকটা আপনাকে দিয়েই শুরু করতে চাই। সেটা হলো আপনি নিজে একজন নারী, আমরা 3 জন নারী। এই যে নারী বেজ আপনি প্রোগ্রামটাকে নারীময় করে দিয়েছেন। এইখানে নারীময় না করে আপনি নারী হতেন, দুঃখ ছিল না, আপনি অ্যাঙ্কার। 3টা পুরুষ যদি আসতো বা 2টা পুরুষ একটা নারী আসলে, এই যে মাইন্ডসেটটা তাদেরকে ঢুকিয়ে দেওয়া, তারা কি ভাবে, তাদের ভেতর থেকে কথা বলে সেটাকে নিয়ে জাস্টিফাই করে, সেটাকে নিয়ে গবেষণা করে পরবর্তীতে আপনি যদি কাজগুলো করেন, তাহলে আমি নারীকে এই যে আলাদা করে দেওয়া, আদারিং করা, হ্যাঁ, এটা আমরা চাই না। এই জায়গাটায় যত পুরুষের মাথার মধ্যে তাদের মাইন্ডসেটটা যত ভাঙতে পারবেন, ততটা ফিউচারের জন্য নারীর জন্য উপকার হবে। নইলে ওই নারীরা কিন্তু সেটাই, পুরুষরা কিন্তু সবসময় বলে নারীতে ঝগড়া করে, চুলোচুলি করে, মারামারি করে, কিন্তু এই মারামারির পেছনের শক্তিটা কিন্তু তারাই, কিন্তু তারা এটা স্বাচ্ছন্দ্য বোধ করে এটা বলতে এবং করতে। যুদ্ধ হচ্ছে, পুরুষে এত যুদ্ধ বিগ্রহ আমরা দেখি, কেউ তো বলে না পুরুষে যুদ্ধ হচ্ছে, নারীতে একটা ছোট কিছু এটাও এক ধরনের রাজনীতি। এটা একটা রাজনীতি না শুধু, এটা একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের বেড়াজালে নারী জড়িয়ে গেছে। তো আমার মাথায় ঢুকে না যে বিশ্ববিদ্যালয়গুলো পড়ায় তাদের গবেষণা দিয়ে, এই গবেষণায় কেন এই জিনিসটা উপলব্ধি হয় না যে নারীর কোনো অধিকার আদায় করার জন্য পুরুষকে দরকার, এবং পুরুষের মাইন্ডসেটে আমাকে টাচ করতে হবে। এই মাইন্ডসেটটাই টাচ না করলে আমি যত বড় বড় গদবাঁধা কথা বলি না কেন, আমার কথাটা ফর্মুলাতেই থেকে যাবে, নারীর মধ্যে থেকে যাবে, এবং আমার ভাগ করাটাই হবে না। এই ভাগ করাটার জায়গায় আমি আবারও বলছি, প্রথমেই শুরু করেছিলাম, একজন বাবা যতটা নারী বান্ধব হতে পেরেছে, একজন রাজনীতিবিদ বা অন্য একজন পুরুষ, একজন স্বামী পুরুষ ততটা হতে পারে নাই। এইখানে বাবাটা কিন্তু বিপদে পড়েও অনেক ক্ষেত্রে হয়েছে, তার মেয়ে যেহেতু। এটাও না। আপনি দেখেন যে আমাদের ধর্ম যেটা বলছে যে ধর্ম যখন জায়গা ভাগ করেছে, পুরুষকে ডাবল দিয়েছে, নারীকে অর্ধেক দিয়েছে। কেন? পুরুষ ইনকাম করে, পরবর্তীতে তার উপর তার পরিবারটা ডিপেন্ড করবে, এই জন্য পুরুষটা ডাবল পাবে, নারীটা আরেকটা সংসারে চলে যাবে সেই জায়গাটায়। তো পুরুষ এখন কিন্তু নারীও ইনকাম করে, এবং নারী এবং পুরুষ যখন ইনকাম করে, যে সমাজগুলোয়, যে পরিবারগুলোয় নারী ইনকাম করে, তারকে কিন্তু সে যুদ্ধ করে তার মা বাবার দিকে আসে এবং খোঁজ খবর নেয় এবং তাকে সবচেয়ে ভালো রাখার চেষ্টা করে। বাবারা যখন এই জিনিসটা দেখে যে আমার বন্ধু আমার চেয়ে সুখে আছে, তার 2টা মেয়ে, এই কারণে সে সেইখানে বাধ্যতামূলক পড়ালেখা করিয়েছে, এবং সে তার মেয়েরা তার খোঁজ খবর বেশি নেয় আমার ছেলের বউ ছেলের চেয়ে। সো এই জায়গা থেকেও কিন্তু একটা ডাইভার্সন কাজ করে। তা এই যে ডাইভার্টটা হতে পেরেছে, সে কিন্তু শুধু হয় নাই, নিশ্চয়ই তার কোনো প্রমাণপত্র, কাগজপত্র সে কোনো দেখেছে। তো আজকের যুগে নারীরা কিন্তু অর্ধেকই পাচ্ছে, কিন্তু নারীরা কিন্তু সেবাটা বাবা মাকে বেশি করছে, নারীরা কিন্তু আর্থিকভাবে বাবা মার পাশে দাঁড়াচ্ছে, এই জায়গাটা। ওকে, নাসরিন আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে আপা যে বললেন যে পুরুষকে ইনক্লুড করে আসলে কথাবার্তা বলতে হবে, এত বেশি ফ্রেমিং, এত বেশি আমরাই কথা বলি, যার কারণে এটা পুরুষ পর্যন্ত আসলে পৌঁছায় না। ন্যায্যতার যে কথাটা বলছে, ন্যায়ভিত্তিক সমাজের কথা বলছি, কি মনে হয় আপনার? যে আমি যেটা বলবো যে এখানে আসলে পুরুষকে এককভাবে দেখা বা নারীকে এককভাবে না দেখে
আমরা যদি এভাবে দেখি ইকুয়াল সিটিজেনশিপের জায়গা থেকে, আমি তো নাগরিক হিসাবে সে যদি সমস্ত কিছু পায়, তাহলে নাগরিক হিসাবে আমি কেন বঞ্চিত হব? ওই শিক্ষাটা, ওই এডুকেশনটা এবং গণতান্ত্রিক চর্চাটা আমরা পরিবার থেকেই আসলে করছি না। আমি বিয়ে বসি, ছেলে বিয়ে করে, সে ভরণ পোষণ করে। এই যে আপা বলছিল ঐতিহাসিকভাবে যে কাঠামোর মধ্যে যে বিষয়গুলো, ওটাই কিন্তু আমাকে সবসময় শিখাচ্ছে যে ওকে কাছে নেওয়ার বা ওকে যে আপনি বললেন ভাগাভাগি করে নেওয়ার যে চর্চাটা, সেটা তো শুরু করতে হবে। সেটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় করতে হবে। ওইটা ছাড়া তো আর ন্যায্যতা আসবে না। ন্যায্যতার আরেকটা বিষয়, নারীদের যে হিস্সাটা দেওয়ার বিষয়, এটা কিন্তু দয়া করার বিষয় না। এত বছর পিছিয়ে রাখার যে বিষয়টা, সেইটার থেকে এগিয়ে নিতে গেলে অবশ্যই তাকে অ্যাফার্মেটিভ অ্যাকশানের আওতায়, যেটা সিডোতেও বলা হচ্ছে, ইন্টারন্যাশনালিও এটা বলা হচ্ছে, যে এই ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য তার যেটা প্রয়োজন, সেই জায়গায় সিডো তো রিজার্ভেশন, যেটা হচ্ছে আজকের নারী দিবসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি আইনগত সমতার কথা বলছেন, আমাদের যে আইনগুলো বাধা দিচ্ছে, যে গ্রুপটা, যে ধারাটা, সেই ধারাটাকে আমরা এখন পর্যন্ত রেখে দিয়েছি। আমি আরেকটা বলবো, ন্যায্যতার জায়গা থেকে আমি ফিরবো আপা, আমার একটা বিরতির সময় পৌঁছে গেছে। আমি ন্যায্যতার এই জায়গাটা এবং এই যে সিডোতে যে রিজার্ভেশন রেখে আমরা আগানোর চেষ্টা করছি, এটা যে এক ধরনের পিছিয়ে যাওয়া, এই বিষয়ে ফিরবো। আমরা আবারও একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নারী দিবসকে ঘিরে বিএনপিএস নারীর ভাবনা অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। সালমা আপা, আপনার কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে এগুলো আসলে অনেক বলা কথা, আমাদের আইন আছে, আইন কানুন সবই নাই তা না, সবই আছে, কিন্তু আপনি বারবার বলছেন যে মনস্তত্ত্ব যদি ঠিক না হয়, মাইন্ড সেট আপ যদি ঠিক না হয়, তাহলে শুধু আইন দিয়ে কিছু হবে না। আপনার কি মনে হয় যে তারপরেও আইনে কোনো ঘাটতি আছে, আরও কোনো আইন করা দরকার, অথবা আইনগুলো আসলে শুধু আমরা যেটা বলি যে কাজীর গরু কিতাবে আছে, আসলে নাই? কারণ আপনি যদি নারী বান্ধব না করেন বিচার ব্যবস্থাকে, পুরো সিস্টেমটাকে, তাহলে এই আইন আসলে থেকে লাভ কি? আমার কাছে মনে হয় যে আইনটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে, যে যখন একটা লিগ্যাল অ্যাসপেক্ট থাকবে, যারা কিনা এই ডিসক্রিমিনেশনটা করছেন, জেন্ডার বেসড ভায়োলেন্সগুলো করছেন, তাদের এক ধরনের আমি মনে করব যে অ্যাওয়ারনেস থাকবে, যে আমি আসলে এটা একটা অপরাধ। প্রথমত এটাকে আইডেন্টিফাই করা যে অপরাধ, সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে যে তারা ভয়ে থাকবে যে এটা পানিশেবল। কিন্তু আমার কাছে যেটা বলছিলাম সেটাই, যে আইনটা শুধু শুরু হতে পারে, বদলাতে হবে আমাদের সমাজ, বদলাতে হবে প্রতিদিনকার জীবনযাত্রা। অনেক জায়গাতেই হয়তো আমাদের মতো এতটা আইন নাই, কিন্তু অনেক সেফ রিলেশনশিপস আছে। আবার আইন থাকলেই যে সেটা আমাদেরকে ইমপ্লিমেন্টেশনে আমরা যেতে পারবো কিনা, সেটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা, ইকুয়াল অ্যাক্সেস হচ্ছে কিনা, সেটা একটা আমার কাছে মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি ব্যাপার আমার কাছে মনে হয় যে মনস্তত্ত্বটা তো জরুরি কেন, যে মনস্তত্ত্বের কারণেই কিন্তু আমরা আইন হোক, ধর্ম হোক, সেগুলোকে কিন্তু খুব ম্যানিপুলেট করে ফেলি, অ্যানালিসিসগুলোকে, এক্সপ্লেনেশনগুলোকে, ব্যাকগ্রাউন্ডগুলোকে, কনটেক্সচুয়ালিটি ছাড়া। তো আইন তো থাকতেই হবে। আমার কাছে মনে হয় আমাদের যে আইন আছে, আইন হিসেবে আমার কাছে মনে আছে যথেষ্ট, শুধু সেটা ইমপ্লিমেন্টেশনটা জরুরি। এবং সেক্ষেত্রে আপা যেটা বলছিলেন, আমিও তার সাথে একমত, যে আসলে আমাদের পুরুষ পরিবারের সদস্যরা, আমাদের সহকর্মীরা, যারা আইন প্রণেতা, আইন প্রয়োগকারী সংস্থা, যেমন এখানে যদি লিগ্যাল অ্যাসপেক্ট থেকে কেউ আসতেন, একজন লয়ার, মেল লয়ার, একজন পুলিশ অফিসার, তো আমার কাছে মনে হয় তাদের পার্সপেক্টিভটাও খুব গুরুত্বপূর্ণ, তারা কিভাবে দেখেন। কিন্তু এই যে আমি বলছি যে হিংসা, এই যে মিসোজিনি যেটাকে আমরা বলছি, বা নারী বিদ্বেষী সোসাইটি বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটাকে বদলানোর জন্য কি আসলে আইন কিছু করতে পারবে? এটার জন্য তো আসলে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে মাইন্ডসেট, অবভিয়াসলি মিসোজিনি চেঞ্জ করার ক্ষেত্রে আইন খুব হেল্পফুল হবে না, কিন্তু স্টার্টিং পয়েন্ট, যেটাকে আইডেন্টিফাই করা যে দিস ইজ এ ক্রাইম, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, এই জায়গাটা আইনটা দরকার আছে। বাট প্র্যাকটিস, অ্যাওয়ারনেস, সেগুলো সবচেয়ে একদম। মনিয়াপা, আপনার কাছেও আমার আসলে একই প্রশ্ন, যে আমরা বলছি যে পুরুষকে ইনক্লুড করতে হবে, এই মিসোজিনি কমাতে হলে আসলে পুরুষকে ইনক্লুড করা ছাড়া শুধু নিজেরা কথা বলে একটা ফ্রেমিং করে কিছু হবে না। আপনিও কি মনে করেন যে আসলে নারীর অংশগ্রহণ আমরা বাড়াতে পারি কিভাবে? এটা শুধু আসলে এই কথা বলে হবে, নাকি আসলে এমন কিছু অ্যাকশন নিতে হবে, নতুন কিছু? আমি মনে করি নতুন কিছু, কারণ পুরানো যেটা আইনের কথা যেটা আসলো,
আইনটা যদি আমি 28-এর খটা ধরি, বেশি কিন্তু আইন লাগে না, যে নারী পুরুষ ধর্ম বর্ণ সবাই মিলে সমান। আমি যদি ওই আমার সংবিধানের ওই জায়গাটা থেকে শুরু করি, তাহলে কিন্তু আর কোনো আর কিছুই লাগে না। বাদ বিচার থাকে না। আইনটা বড় কথা যতটা, তার চেয়ে বড় কথা আইনের অনুশাসন কতটা পালিত হয়। একটা মেয়ে দেখেন রেপ হচ্ছে, বিচার কতটা সে পাচ্ছে, বিচারটা কতটা লেন্দি হচ্ছে, সেই লেন্দি বিচারটা কতটা সমাজটা মনে রাখছে পরবর্তীতে, তার কি হলো, এই জায়গাটা যতটা আপনি ক্লিয়ার না করবেন ততটাই কিন্তু আপনি সমস্যা ভুগবেন। এবং এই যে আপনি যে কথাটা বললেন, এইখানে আমি বলি যে পুরুষ, অনেক দেশে তো আইনটা লিপিবদ্ধ নাই। ব্রিটেনের আইন ধরেন, প্রথাগত আইন, সেখানে কি পালিত হচ্ছে না আমার দেশের থেকে? সেখানে কি নারী মর্যাদা পাচ্ছে না আমার দেশের থেকে? সেখানে কি আজ থেকে 20 বছর আগে মার্গারেট থেচার দুইবার আপনার আয়রন লেডি হিসেবে পরিচিত হয়েছে না? তো সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে তাহলে ওই জায়গায় যদি হতে পারে, তাহলে ব্রিটিশ আইনকে আমরা ফলো করি ম্যাক্সিমাম, আমরা কেন পারবো না, পারছি না। মনস্তত্ত্ব যদি বলেন, এইখানে মনস্তত্ত্ব যে পুরুষটা কতটা আপনার এটা থেকে ডিটাচড অথবা এটার সাথে সংযোজিত, এই যে সংযোজিত আর ডিটাচডের মধ্যেই হচ্ছে আমাদের খেলাটা। আমরা নারীরা আবার এমন না যে পুরুষকেই শুধু অগ্রাধিকার দিব, আমরা আবার পিছিয়ে যাব। মেধাটা আমাদের থাকবে, ব্রোন চাইল্ডটা আমাদের থাকবে। পুরুষকে আমরা কিভাবে আমরা কনভিন্স করি না পরিবারে, পুরুষকে তো আমরা কনভিন্স করি, পুরুষ আমাদের জনক, পুরুষ আমাদের পার্টনার, পুরুষ আমাদের সন্তান। তো যদি হয় সেই পুরুষটা কিন্তু নারী দ্বারাই কিন্তু সবখানে কিন্তু সে আবৃত, তাহলে কেন নারী পারছে না? এটা নারীর একটা এই জায়গাটা বের করতে হবে, কেন নারী পারছে না। ঘর থেকে যদি আমি আমার সন্তানকে রেপের বিরুদ্ধে ছোটবেলা থেকে যাতে তাকে যদি মেন্টালি আমি প্রশিক্ষণ দিই, তাহলে কিন্তু সমাজ এতটা নোংরা হবে না। আমি তাকে নারীর থেকে, আমার কন্যা সন্তানের চেয়ে পুরুষকে প্রাধান্য যদি না দিই, অল আর ইকুয়াল যদি আমি বলি, প্রমাণ করি, তাহলে কিন্তু ওই ছেলেটা অবমান্যতা নিয়ে বা মেয়েটা হীনমন্যতা নিয়ে বড় হবে না। এই জিনিসগুলো আমাদের করতে হবে। পাশাপাশি নারীর যে কোনো ক্ষমতায়নে অংশগ্রহণে নারীর থেকে পুরুষ একটা হলেও বেশি থাকতে হবে, কারণ আমি আমার ইমপ্লিমেন্টটা করব কিন্তু পুরুষকে দিয়ে। সো ওই জায়গায় আমার পুরুষটাকেই কনভিন্স করতে হবে, যে কোনো বাই হোপ অ্যান্ড বাই ক্রোক আমি কনভিন্স করব। তাহলে আমি যদি কনভিন্স করি, তাহলে আমার পুরুষকে দরকার। আমরা এখানে 4 জন মিটিং করছি, একটা সবগুলা পুরুষ ধরেন ঘুমাচ্ছে, কি হলো, তুমি কই গেছিলা, তুমি তো মিটিং এসেছিল, ও নারীবাদী হইতে গেছিল, একটা টিচ করলো, আমরা কিন্তু বলতেও পারলাম না ওখানে কি কি কথা হয়েছে, পুরুষটাও কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করলো না। মানে তার মানে তাদেরকে আপনি বলছেন ইনক্লুড করার কথা, কদাচিৎ যদি কোনো পুরুষ দেখে থাকে, সে কিন্তু উল্টা রিয়াকশনে যেতে পারে, তোমরাই তো তোমরা এই বলো আমাদের বিরুদ্ধে। এই জায়গাটা আমরা মনে করি যে আজকে থেকে শুরু হোক, যে নারীর ক্ষমতায়নে পুরুষের অধিকার এবং কর্তব্য, এবং পুরুষকে ইনক্লুড করা, এই যে কর্তব্য এবং অধিকার। সেটা নাসরিন আপা, আপনি মনি আপার সাথে একমত হবেন কিনা যে আসলে পুরুষকে ইনক্লুড করা? অবশ্যই পুরুষকে তো ইনক্লুড করার বিষয় আছে। তার পাশাপাশি আমি বারবার বলছি যে পুরো সিস্টেমটাকে এখানে হাত দেওয়ার একটা বিষয়। এখানে পরিবার একটা ইনস্টিটিউশন, যেটা নিয়ে আমরা বারবার বলছি। পরিবারের বাইরে আমাদের যে শিক্ষা, আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমাদের অর্থনৈতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইনগত, রাজনৈতিক, প্রতিটা জায়গায় আসলে সমন্বিতভাবে বিষয়গুলো যদি আমরা না আনতে পারি, তাহলে এই কাজগুলো আসলে বিচ্ছিন্নভাবেই চলবে। আমরা যে এই নারী দিবসে বলছি অ্যাকশান, অর্থাৎ পদক্ষেপের নেওয়ার জায়গাটা আমাকে নিশ্চিত করতে গেলে, ন্যায্যতার জায়গাটা নিশ্চিত করতে গেলে অবশ্যই নারীর যে জায়গাটা সেটাকে তো আইডেন্টিফাই করতেই হবে, সেটা তো চলবে। সেটার পাশাপাশি আমরা নারী একটু কথা বলতে পারছে, একটু এগিয়ে আছে, শহরের নারী, শিক্ষিত নারী, কিছু ভালো পজিশানে আছে, ওই কয়েকটা ইন্ডিকেটর দেখেই যদি বলি যে হয়ে গেছে, খুব এগিয়ে গেছি, আর কোনো কাজ করার দরকার নাই, তাহলে আমরা মনে হয় ভুল করব। কারণ অর্থনৈতিক এই জায়গাটায়, চাকরির এই জায়গাটায় অনেক বেশি নারীর বৈষম্য
মজুরির যে বৈষম্য, বেতনের, এবং নারী কাজেই আসতে পারতেছেন। এই যে আপনি বললেন হেট স্পিচের যে জায়গাটা নারী বিদ্বেষী, সে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানে কিভাবে নেতৃত্ব দিবে? এই জায়গাটার জন্যই আসলে অর্থনীতিতেও যাতে পুরুষের সাথে সমমনা হয়ে কাজ করতে পারে এবং কাজগুলো করছে সেটার স্বীকৃতিও আসলে খুব দরকার। আমরা কেন জানি নারীর ভূমিকাকে হাইলাইট করি না, কোথাও হাইলাইট করি না, ওকে খালি দেই, ও অসহায়, ও সার্ভাইভার্স, ও নির্যাতনকারী ওই জায়গাটায়। কিন্তু নারী যে রোল প্লে করছে এই আইডেন্টিটিটা সব জায়গায় আনা দরকার এবং পাশাপাশি আপা যেটা বললেন যে কোন কোন পকেটগুলো বিরোধী সেইগুলোকে আইডেন্টিফাই করে প্রপার একটা অ্যাকশন যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আসলে এই ন্যায্যতা সালমা আপা একদম শেষ পারবো। শেষ লাইনে আপনি যদি একটু আমাদের সঙ্গে একটা বিষয় একটু অ্যাড করতে চাই। আপা যেটা বলছিলেন যে নারীর লিডারশিপটা যেভাবে তৈরি হচ্ছে সেখানে একটা প্রবলেম রয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে নারীরা যখন লিডারশিপে আসছেন তারপর তাদের রোল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি পার্লামেন্টারি ইন্ডিয়ার উপর স্টাডি করেছিলাম ইউএনডিপির, সেখানে কিন্তু আমি এই ভিন্নতাটা দেখেছি। তো তাদের পার্সপেক্টিভ, তাদের অ্যাকশনস, তারা নিজেদেরকে রোল মডেল হিসেবে তৈরি করা এবং এই ইনক্লুসিভনেসটা নিয়ে আসা। তারা তো পুরুষ সহকর্মীদের সাথে কাজ করছেন এবং পার্লামেন্টে যেহেতু তারা আইন এবং দৃষ্টিভঙ্গি পাল্টানো দুটো কাজই করতে পারেন, তা আমার কাছে মনে হয় তাদের নিজেদের উপস্থিতিটা যুদ্ধ করে একটা জায়গায় পৌঁছানোর পরে যেন তারা আসলে নারীর কথা বলেন, রোল মডেলটা তৈরি হওয়া যাতে অন্য নারীরা তাদেরকে ফুটস্টেপটা ফলো করতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, আবারও নারী দিবসের শুভেচ্ছা। আমরা চেষ্টা করলাম যতটুকু সম্ভব নারীর সমস্যাগুলো নিয়ে কথা বলতে, নারীর এগিয়ে যাওয়ার কথাও আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আবারও ধন্যবাদ সবাইকে এবং নারী দিবসের শুভেচ্ছা আবারও। বিএনপি নারীর ভাবনা এই ছিল আজকের আয়োজনে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।